পৃথিবীর উত্তর গোলার্ধের মাঝখানে রয়েছে ভৌগোলিক উত্তর মেরু। মেরুবিন্দুটি উত্তর মহাসাগরে অবস্থিত। পুরু বরফের চাদরে ঢাকা এই মেরুতে পৌঁছানো মানব সমাজের বহুকালের স্বপ্ন ছিল। কিন্তু সমগ্র পৃথিবী থেকে ভিন্ন এই প্রাকৃতিক পরিবেশ জয় করা কোনো সহজ কাজ নয়। তাই রোমাঞ্চপ্রিয় অভিযাত্রীদের আজও এক স্বপ্নের গন্তব্য উত্তর মেরু। কেন কিভাবে এই পর্বে আলোচনা করা হবে ভৌগোলিক উত্তর মেরু সম্পর্কে। পৃথিবীর এই অঞ্চলকে বলা হয় আর্কটিক। নামটি এসেছে গ্রিক শব্দ আর্কটিকোস থেকে, যার অর্থ উত্তর দিকের। আর্কটিক অঞ্চলের ঠিক মাঝখানে রয়েছে সুমেরু বা ভৌগোলিক উত্তর মেরু। ভৌগোলিক উত্তর মেরু কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থির থাকে না। উত্তর মেরু প্রতি বছর প্রায় 30 ফুট পর্যন্ত সরে যেতে পারে। নানান কারণে পৃথিবী তার ঘূর্ণনক্ষের উপর নড়াচড়া করার কারণে এমনটা ঘটে। দক্ষিণ মেরু যেমন অ্যান্টার্কটিকা মহাদেশের মাঝখানে অবস্থিত, তার বিপরীতভাবে উত্তর মেরু আর্কটিক মহাসাগরের মাঝখানে অবস্থিত। আর্কটিক বা উত্তর মহাসাগর পৃথিবীর সবচেয়ে ছোট এবং সবচেয়ে কম গভীর মহাসাগর। মজার ব্যাপার হল, ভৌগোলিক উত্তর মেরু মহাসাগরের মাঝখানে অবস্থিত হলেও এখানে জলের দেখা পাওয়া দুষ্কর। কারণ বছরের বেশিরভাগ সময় মেরু অঞ্চলের তীব্র ঠান্ডায় সমুদ্রের জল জমে সম্পূর্ণ বরফ হয়ে থাকে। মহাসাগর হলেও এর উপর দিয়ে অনায়াসে হেঁটে যাওয়া যায়। এই বরফের পাতের পুরুত্ব প্রায় 6 ফুট। বরফের নিচের সামুদ্রিক গভীরতা প্রায় 13,410 ফুট। উত্তর মেরুর জলের নিচে রয়েছে লোমোনোসোভ শৈলশিরা নামে নিমজ্জিত এক পর্বতমালা, যা সমুদ্রের নিচ দিয়ে রাশিয়া থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর মিঠা পানির প্রায় 10 ভাগ সঞ্চিত রয়েছে আর্কটিক অঞ্চলের বরফে। বরফে ঢাকা এই বিস্তীর্ণ অঞ্চল বিপুল পরিমাণ সূর্যের আলো প্রতিফলিত করে, যার ফলে আমাদের গ্রহের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। কে সর্বপ্রথম উত্তর মেরু জয় করেছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। উত্তর মেরু জয়ের প্রধান সমস্যা হল, মহাসাগরের পুরু বরফের কারণে এখানে জাহাজে চড়ে বা পায়ে হেঁটে কোনোভাবেই সহজে যাওয়া যায় না। আমেরিকার অভিযাত্রী ফ্রেডরিক আলবার্ট কুক 1908 সালে সর্বপ্রথম উত্তর মেরু জয় করার দাবি করে, কিন্তু তিনি সন্তোষজনক প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে সেই স্বীকৃতি দেওয়া হয়নি। এরপর আরেক আমেরিকান ব্যক্তি রবার্ট পিয়েরি 1909 সালে উত্তর মেরু জয় করার দাবি তোলে, কিন্তু তার দাবিও যথার্থ ছিল না। পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে আধুনিক দিক নির্ণয় যন্ত্র ছাড়া সবার আগে উত্তর মেরুর সবচেয়ে কাছে যাওয়া ব্যক্তি রবার্ট পিয়েরি। তবে সকল ধরনের বিতর্কের ঊর্ধ্বে থেকে 1926 সালে নিশ্চিতভাবেই উত্তর মেরু জয় করেন নরওয়েজিয়ান অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন। তিনি সবার আগে দক্ষিণ মেরু জয় করেছিলেন। আমুন্ডসেন উত্তর মেরু জয় করতে ব্যবহার করেছিলেন নর্গে নামের এক হাওয়াই জাহাজ। এই জাহাজকে প্রথমে হাইড্রোজেন গ্যাসের সাহায্যে আকাশে উড়ানো হয়। এরপর এটি ডিজেল ইঞ্জিনের সাহায্যে এগিয়ে চলে। আমুন্ডসেন যেহেতু উত্তর মেরুর উপর দিয়ে উড়ে গেছেন, তাই প্রকৃত মেরুবিন্দুতে তখনও পর্যন্ত কেউ পা রাখতে সমর্থ হয়নি। 1948 সালে সোভিয়েত ইউনিয়নের একদল গবেষক সবার প্রথম ভৌগোলিক উত্তর মেরুতে পা রাখেন, তবে তারাও উড়োজাহাজে চড়ে সেখানে গিয়েছিল। সর্বপ্রথম কোনো জলযান উত্তর মেরুতে যায় 1958 সালে। এটি ছিল ইউএসএস নটিলিস নামের এক ডুবোজাহাজ। 1968 সালে আমেরিকান অভিযাত্রী রাল্ফ প্লাইস্টেড স্নোমোবিলে চড়ে উত্তর মেরুতে যান। উত্তর মেরু জয়ের এত বছর পরেও কেউ পায়ে হেঁটে মেরুবিন্দুতে পৌঁছাতে পারেনি। 1969 সালে ব্রিটিশ অভিযাত্রী ওয়ালি হাবার্ট সর্বপ্রথম পায়ে হেঁটে এবং কুকুর টানা স্লেজ গাড়িতে চড়ে উত্তর মেরুতে পৌঁছান। বহু আগে থেকে দিক নির্ণয় করতে নর্থ স্টার বা ধ্রুব তারার সাহায্য নেওয়া হতো। রাতের আকাশে সকল তারা তাদের অবস্থান পরিবর্তন করলেও ধ্রুব তারা সবসময় উত্তর মেরু বরাবর থাকে। তাই প্রাচীনকালে নাবিকেরা রাতের আকাশে
আগে উত্তর মেরু শনাক্ত করে তারপর অন্যান্য দিক নির্ণয় করত। উত্তর মেরুর এক বিস্ময়কর প্রাকৃতিক আচরণ হল নর্দার্ন লাইটস। বিস্ময়কর এই আলোর নাচন অরোরা নামে পরিচিত। সোলার উইন্ড বা সৌরবায়ু থেকে আসা পরমাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলের গ্যাসের অণুর সাথে বিক্রিয়া ঘটায়, আর সেই বিক্রিয়ার ফলেই বিভিন্ন রঙের আলো উৎপন্ন হয়। শুধু উত্তর মেরু নয়, দক্ষিণ মেরুতেও অরোরা দেখা যায়। উত্তর গোলার্ধে অরোরাকে বলা হয় অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে অরোরাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। আমরা ইতোমধ্যেই জানি উত্তর মেরু মহাসাগরের মাঝখানে অবস্থিত হলেও পুরু বরফের আবরণের কারণে জাহাজে চড়ে সেখানে যাওয়া সহজ নয়। তবে রাশিয়ার মালিকানাধীন পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক বরফ ভাঙা জাহাজ 50 ইয়ার্স অফ ভিক্টরি আর্কটিক সাগরের বরফ ভেঙে উত্তর মেরুতে যেতে সক্ষম হয়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই অঞ্চলের বরফ ধারণার চেয়েও দ্রুত গলতে শুরু করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন 2050 সালের মধ্যে উত্তর মেরুর উপর দিয়ে অনায়াসে জাহাজ চলাচল করতে পারবে। এর ফলে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের খরচ কমলেও পৃথিবীর জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিতে হবে সমগ্র বিশ্ববাসীকে। দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে ঠান্ডা অনেক কম, তবুও এই আবহাওয়া মানব বসতির জন্য খুব একটা উপযোগী নয়। মেরু অঞ্চলের চরমভাবাপন্ন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজার বছর আগে থেকেই এখানে মানব বসতি গড়ে উঠেছে। আর্কটিক অঞ্চলে বাস করা আদিবাসীরা ইনুইট নামে পরিচিত। আর্কটিক অঞ্চলে গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, রাশিয়া, কানাডা এবং আমেরিকার অংশ রয়েছে। বর্তমানে এসব দেশের অধীনে আর্কটিক অঞ্চল জুড়ে প্রায় 40 লক্ষ লোক বাস করে। এই মেরু অঞ্চলেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দ্বীপের অধিকাংশ অঞ্চলই আর্কটিক বলয়ের উত্তর অংশে অবস্থিত। তাই গ্রিনল্যান্ডের 81% অঞ্চল সম্পূর্ণ বরফে ঢাকা। গ্রিনল্যান্ডের মাটির উপরে জমে থাকা এই বরফের সর্বোচ্চ পুরুত্ব প্রায় 3 কিলোমিটার। আর্কটিক অঞ্চলের কঠিন আবহাওয়ায় খুব বেশি প্রাণী বাস করতে পারে না। এখানকার উল্লেখযোগ্য প্রাণীগুলো হল মেরু ভাল্লুক, আর্কটিক শেয়াল, সিন্ধুঘটক, সিল এবং তিমি। আর্কটিকের এক আজব প্রাণী হল নারওয়াল বা নারওয়েল। এরা এক ধরনের তিমি। পুরুষ নারওয়ালের মুখের সামনে সুরের মতো বিশেষ একটি অঙ্গ রয়েছে, যেগুলো প্রায় 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। উত্তর মেরু থেকে আপনি যেদিকেই তাকাবেন তার সব দিকেই দক্ষিণ। উত্তর মেরুতে মাত্র 2টি ঋতু, গ্রীষ্মকাল আর শীতকাল। এখানকার গ্রীষ্মকাল পুরোটাই দিন আর শীতকাল পুরোটা জুড়ে রাত। অর্থাৎ উত্তর মেরুতে বছরে মাত্র একটি সূর্যোদয় এবং একটি সূর্যাস্ত দেখা যায়। এখানে প্রতি বছর মার্চে সূর্যোদয় এবং সেপ্টেম্বরে সূর্যাস্ত হয়। সে কারণে উত্তর মেরুর নিজস্ব সময় বলে কিছু নেই। এখানকার স্বাভাবিক তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -60 ডিগ্রি সেলসিয়াস। তবে গ্রীষ্মকালে উত্তর মেরুর তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি থাকে। যদিও উত্তর মেরু কোনো দেশের অংশ নয়, তবুও 2007 সালে রাশিয়া উত্তর মেরুর সমুদ্রের তলায় টাইটেনিয়ামের তৈরি একটি পতাকা স্থাপন করে উত্তর মেরুকে রাশিয়ান ভূখণ্ডের অবিচ্ছিন্ন অংশ হিসেবে দাবি করে। একই দাবির জের ধরে রাশিয়া, কানাডা, ডেনমার্ক এবং নরওয়ের মধ্যে বিবাদ রয়েছে। উত্তর মেরু জলের উপর অবস্থিত হওয়ার কারণে এখানে কোনো স্থায়ী মানব বসতি এবং গবেষণাগার স্থাপন করা সম্ভব হয়নি। তারপরও রাশিয়া 50 বছরের বেশি সময় ধরে ভাসমান গবেষণাগারে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পরীক্ষা চালিয়েছে। এর বিপরীতভাবে দক্ষিণ মেরু আমাদের পৃথিবীর বিজ্ঞান চর্চার এক অন্যতম ঘাঁটি। 1956 সালে ভৌগোলিক দক্ষিণ মেরুতে স্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে বিশেষ এক গবেষণাগার। বেশ কিছু গবেষণার জন্য ভৌগোলিক দক্ষিণ মেরুর বিকল্প জায়গা এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। দক্ষিণ মেরুতে গ্রীষ্মকালে প্রায় 200 জন এবং শীতকালে প্রায় 50 জন বিজ্ঞানী নিয়মিত বসবাস করে। এখানে বসবাস করা কোনো সহজ বিষয় নয়। দক্ষিণ মেরুতে বিজ্ঞানীরা কিভাবে বসবাস করে, কিভাবে তাদের প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হয়,
অথবা দক্ষিণ মেরুতে যাওয়া এতটা কষ্টসাধ্য কেন, এরকম নানান বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।